কৃষ্ণ। হরে ইসকন কৃষ্ণ। বাংলার পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম আমাদের মায়াপুর স্টুডিওতে। তো আমরা বিভিন্ন ধরনের ভক্তের মুখ থেকে আমরা শ্রবণ করছি তারা কি করে কৃষ্ণ ভক্তিতে আসলেন। তো আজকে আমাদের মাঝে পেয়েছি সর্বানন্দ মাধব প্রভুকে। তিনি প্রায় 15 বছর ধরে ইসকনের সাথে যুক্ত আছেন। তো আমরা সবসময় স্টেজে যারা থাকেন তাদেরকে দেখতে পাই, কিন্তু স্টেজের পিছনে যারা আছেন, যারা স্টেজটাকে ঠিকমতো পরিচালনা করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন, তাদেরকে আমরা দেখতে পাই না। তো আমাদের ঝাড়গ্রাম এবং মেদিনীপুর এলাকায় সর্বানন্দ প্রভুর অনেক অবদান আছে, যারা ছাত্রদের এবং ছাত্রদের বাবা মা এবং সে এলাকায় নামহট্ট প্রচারে ওনার অনেক অবদান আছে। তা আমরা অনেক ভাগ্যবান তাকে পেয়েছি। তা প্রভুর কাছ থেকে আমরা জানবো উনি কি করে ইসকনে আসলেন এবং কিভাবে তিনি কৃষ্ণ ভক্তি প্রচার এখন করছেন। হরে কৃষ্ণ। প্রভু হরে তাহলে কৃষ্ণ। কিছু বলুন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। তো আমার নাম হচ্ছে সর্বানন্দ মাধব দাস এবং আমার লিগ্যাল নাম হচ্ছে সোমনাথ ঘোষাল। তো আমি আজকে যে কীভাবে কৃষ্ণ ভক্তি জীবনে আসলাম সেটা শুরু করার পূর্বে আমি আমার পরম আরাধ্য গুরু মহারাজ ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করছি এবং আমার সর্বতোভাবে যিনি আমাকে গাইড করছেন, সমস্ত রকম শিক্ষা প্রদান করছেন এবং আমাকে পিতার মতো যিনি সর্বত্র সুন্দরভাবে গাইড করছেন, আমার শিক্ষাগুরু শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমার প্রণতি নিবেদন করছি। তো মূলত আমি একটি গ্রাম্য জায়গা থেকে আসছি, একদম প্রত্যন্ত গ্রামে আমার বাড়ি, বাঁকুড়া জেলাতে। তো সেই সূত্রে আমাদের বাড়িতে যেহেতু আমি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছি ভগবান কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী, তো সেখানে ছোট থেকেই এরকম আমাদের যেরকম গ্রাম্য পুজো অর্চা যেগুলো হয় সেগুলো হয়, কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী যেরকম শুদ্ধভাবে হয় সেরকম হয় না। তো সেভাবেই মা বাবার কাছে দেখে বা বাড়িতে দেখে ভক্তি জীবনের প্রতি একটা আগ্রহ ছিল। তার পরবর্তীতে আমি যখন ওইখান থেকে স্কুলের পড়া শেষ করে তারপরে এইচএস শেষ করে আমি কলেজে ভর্তি হয়েছিলাম ঝাড়গ্রামের একটি কলেজে। তো সেই কলেজে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, সেটা সম্ভবত 2006-07 এরকম সাল, তখন আমি ওই ঝাড়গ্রামে যে আমাদের ইসকনের সংকীর্তন বাস, সেই সংকীর্তন বাসে সাথে আমার সাক্ষাৎ হয়। আমি সম্ভবত টিউশন যাচ্ছিলাম সেই সময় এবং সেই বাসে সুন্দর গান হচ্ছিল, একটা সুন্দর ধূপের গন্ধ ভেসে আসছিল আর গৌর নিতাই দাঁড়িয়েছিলেন। তো কিছু লোক সেখানে কেনাকাটা করছিল বই আদি ইত্যাদি। তো আমিও সেখানে দাঁড়িয়ে সরি দাঁড়িয়ে সেখানে আমি দেখি, খুব গৌরনীতাকে দেখে খুব সুন্দর লাগে, আকর্ষণ হয়। তারপরে ওখানে অনেক রকমের গ্রন্থ আছে, সেগুলো দেখি। তো স্বাভাবিকভাবে আমি যখন ওখানে গিয়ে দাঁড়াই, তখন একজন ভক্ত, একজন ব্রহ্মচারী, উনি আমাকে একটা ভগবদ্গীতা দেখার জন্য এগিয়ে দেন, যে দেখুন, একটু পড়ে দেখুন। তো আমি ভগবদ্গীতাটা দেখি কিছুক্ষণ। আর যেহেতু তখন কলেজ লাইফে যুক্ত পড়াশোনা করছিলাম, তো সেই অর্থে এতটা যে ভক্তি জীবনের প্রতি এইভাবে প্রবেশ করব বা অগ্রসর হবো সেরকম ইচ্ছা ছিল না। তো আমি কিছুটা অনীহা প্রকাশ করি যে না প্রভু, এখন আর গীতা টিতা নিব না, আমার সেইভাবে পয়সাও নেই, আর আমি এখন পড়াশোনা করি কলেজে, তো কখন কিভাবে কি করব। তারপর উনি স্বাভাবিকভাবেই জোর করেন, আমাকে অনেক রকমভাবে বুঝান যে না, একটা গীতা নিন, খুব ভালো জিনিস। আপনার যদি এখন পয়সা না থাকে তা আমরা তো মাঝে মধ্যেই আসি, তা আপনি পরে পয়সা দিয়ে দিবেন, বা দেখুন এইখানে যদি কোনো বন্ধুর কাছ থেকে পাওয়া যায়। এইভাবে অনেকভাবে যখন উনি বলেন, আর আমার সেই সময় টিউশনিতে আমাকে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে তখন, আমি ভগবদ্গীতাটা নিই সেখান থেকে। তো উনি সে ভগবদ্গীতাটা আমাকে দিয়ে বলেন, ঠিক আছে হরে কৃষ্ণ প্রভু, মায়াপুরে আসবেন, মায়াপুর ইস্কন। তো আমি গীতাটা নিয়ে, আর উনি আমাকে আরেকটা জিনিস বললেন যে যখন আপনি মনে খুব কোনো দেখবেন হতাশা বোধ করছেন, দুঃখ কষ্ট পাচ্ছেন, কিছু মানসিক যন্ত্রণা বা কিছু, তখন এই ভগবদ্গীতার যে কোনো একটা পাতা খুলে পড়বেন, দেখবেন আপনার কিছু একটা সমাধান পাবেন। তো আমি সেটা এনে আমার টেবিলে ফেলে রাখি, সেইভাবে আর পড়ি না, হোস্টেলে থাকতাম আমি। তো তারপরে আর আমার যখন পৈতা হয়েছিল, উপনয়ন হয়েছিল,
সেই সময় আমাদের একজন ভিক্ষা বাবা, আমাদের যারা বের করে ভিক্ষা দেয়, ভিক্ষা বাবা এবং ভিক্ষা মা আমার গ্রামের পাশেই ফুলকুসমাতে হয়েছিল। তো ওনার একটা কাপড় দোকান আছে, গোবিন্দ বস্ত্রালয়। তো সেইখানে যখন আমি মাঝে মধ্যে ছুটি পেলে যেতাম, তখন উনি তখন ভাগবত সেট নিয়েছে ইসকনের থেকে। মানে উনি আগে থেকে কিছুর সাথে যুক্ত ছিলেন। হ্যাঁ, উনি আগের থেকে ইসকনের ভক্তদের সাথে যুক্ত ছিলেন। হুম। আর ভাগবত সেট, গীতা সব প্রভুপাদের গ্রন্থ ওনার এখানে ছিল। তা আমি তো গীতাতে দেখেছি প্রভুপাদের, তখন অল্প প্রভুপাদের সাথে পরিচয় হয়েছে। তারপরে আমি উনার বাড়িতে যখন যাই, তখন ওই ভাগবতম আমি দেখছি, বা এটা তো প্রভুপাদ আছেন, হুম। আমি চিনতে পারি, খুব ভালো লাগে। তো যেহেতু আমি তখন পড়াশোনার সাথে যুক্ত, তো উনি আমাকে মাঝে মধ্যে ভাগবতমটা বলতে, তুমি পড়ো আমি শুনি। দোকানে যখন কাস্টমার থাকতো না দুপুরবেলাতে, এরকম আমি পড়তাম উনি শুনতেন, কখনো উনি পড়তেন আমি শুনতাম। তো এইভাবে মাঝে মধ্যে একটু বিরক্তও লাগতো যে আমি আসলেই শুধু আমাকে এইসবগুলো পড়া করায়, ঠিক আছে। তারপরে করতে করতে উনি আমাকে অনেক, হ্যাঁ, যে এই যে মহাবিষ্ণু, সেখান থেকে ক্ষীরোদকসাই বিষ্ণু, গর্ভোদকসাই বিষ্ণু, তারপর ক্ষীরোদকসাই বিষ্ণু, এগুলো সব বলতেন। উনি আমাকে অনেক ছোট ছোট তত্ত্ব কথা খুব সুন্দরভাবে বলতেন, যে ভগবান কৃষ্ণর অসম্ভব কোনো কিছু নাই, বুঝলে সোমনাথ, একটা ছোট্ট ডুমুর গাছের মধ্যে কত বীজ আছে, সেখান থেকে কত গাছ হবে, তাদের আরও কত ফল হবে। তো এইভাবে উনার কাছে এই সমস্ত ছোট ছোট তত্ত্ব কথা খুব দৃঢ়তা লাগতো আমার, যে না এত হুম। খুব সুন্দর। তখন আমার তারপরে বাড়িতে এসে হঠাৎ করে একদিন পুরানো বইয়ের জায়গায় দেখি যে ওখানে একটা শিল প্রভুপাদের ভগবত গীতা আছে। আচ্ছা, বাড়িতে আগে থেকে ছিল? হ্যাঁ, ও। তো দেখছি সেই ঝুল টুল পড়ে আছে। তখন আমি মাকে জিজ্ঞেস করি যে এটা কি, কোথা থেকে আসলো? কে আনলো? তখন মা বলে যে তোর দাদু যেদিন সার্ভিস থেকে রিটায়ার্ড করেছিল, আচ্ছা, তো এইটা তোর দাদুকে কেউ একজন উপহার হিসাবে দিয়েছিল। আচ্ছা। তো সেইটা তখন পেলাম, খুব ভালো লাগলো। তারপরে আস্তে আস্তে এইভাবে আমি ওই ভগবত গীতাটা, প্রভুর কথা অনুযায়ী, যে আমাদের তো জীবনে কোনো সময় একটু দুঃখ কষ্ট মনের অশান্তি থাকেই বিভিন্ন হুম, কারণে, তখন একদিন মনে হলো যে না একটু পড়ে দেখি। তারপরে একটু ভগবত গীতাটা আড়া ছাড়া ভাবে, হুম, হুম, লাইন বাই লাইন নয়, এখানে একটু ওখানে একটু এরকম করে পড়লাম, ছবিগুলো দেখলাম। তারপরে প্রভুপাদের কয়েকটা কথা পড়লাম, যে আমরা কুকুর বিড়ালের মতো জীবনযাপন করছি, হুম। আহার নিদ্রা ভয় মৈথুন, এই বিষয়গুলো আমার খুব মানে আকর্ষণ হলো। তারপরে আমি সেই সময় আমার ওই যে ভিক্ষা বাবা যিনি আমাকে ভাগবতম পড়াতেন, তো উনার ভাইপো, উনার ভাইপো, তা সেই নবদ্বীপের কাছেই আমাদের যে বিষ্ণুপ্রিয়া হল্টের পরে একটা স্টেশন আছে ভান্ডার টিকুরি বলে, ভান্ডারটি করি। তো ওই ভান্ডার টিকুরির কাছে ও স্কুলে ভর্তি হয়েছিল। আচ্ছা। তারপরে কোনো কারণে ওর ভালো লাগেনি বা কোর্স কমপ্লিট হয়ে গেছে আমি জানি না, তখন গিয়ে বলল যে ওকে নিয়ে আসতে হবে এখান থেকে, ওর যা ব্যাগ ট্যাগ বাক্স বাক্স আছে। তখন বলল যে, তাহলে আমাকে বললো যে তুমি একবার যাও, আচ্ছা। ওর সাথে যাও, দিয়ে তোমরা দুজনে মিলে পারবে যেতে? আমি বলি হ্যাঁ পারবো, অসুবিধা নেই। মানে এই লাইনে ১ম আসা হলো? হ্যাঁ, সেই আমার জীবনে প্রথম। নবদ্বীপের সাইডে হ্যাঁ, আসা। মানে ও ভান্ডার টিকুরি গেলাম, আচ্ছা। দিয়ে ওখানে একদিন থেকে 2 দিন ছিলাম। হুম। তারপরে একদিন ওই ছেলেটাই, ওর নাম হচ্ছে সুদীপ সাহু, তো ওই ছেলেটা আমাকে বলল যে সোমনাথ দা, তোমাকে আমি একটা ভালো জায়গায় নিয়ে যাবো, চলো। আচ্ছা। দিয়ে আমাকে নিয়ে আসলো, নবদ্বীপ স্টেশনে নামলাম, হুম। এই না বিষ্ণুপ্রিয়া হল্টে নামলাম। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে আর হেঁটে হেঁটে আমরা গঙ্গার ঘাট পর্যন্ত এসেছিলাম। আচ্ছা। ওখান থেকে তারপরে আস্তে আস্তে যে পোড়া মাতলা আছে, তখন তো আমি এত কিছুই জানি না, ওই ওই বলছে, ও আগে যেহেতু অনেক দিন ছিল ভান্ডার হুম, টিকুরি, তো একটু একটু জেনেছে বিষয়গুলো। জেনেছে। তো আমাকে বললো যে সোমনাথ দা, এটা হচ্ছে পোড়া মাতলা, এখানে প্রণাম করো। তা আমি ওখানে প্রণাম করলাম। তারপরে তখন এখানে আসলাম ইস্কনে। ইস্কনে প্রথমবার এসে কিন্তু মন্দিরের ভিতর কিন্তু ঢুকিনি, আচ্ছা। ভগবান দর্শন করিনি। হুম। এসে বাইরে খুব বাগান টাগান পার্ক এই সে অনেক কিছু দেখলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দারুণ ভালো লাগলো ইস্কন। তারপরে চলে গেলাম। চলে যাওয়ার পরে তারপর ওইরকম ঘটনা যে ওই গীতাটা ওইখানে হুম। পড়লাম, দিয়ে ভালো লাগলো। তারপরে মনে হলো যে না, গীতাটা একটু পড়ে দেখতে হবে যে কি আছে গীতাটাতে, প্রভু যখন এত করে বললেন। আর এইসব মায়াপুর, মানে এইসব খুব ভালো লাগছে খুব, সেই মহাপ্রভু গৌর নিতাই। তারপরে আমি ভগবত গীতাটা আমি পড়লাম ভালো করে পুরোটা, দিয়ে পড়ার পরে আমি খুব মানে দারুণ একদম খুব দৃঢ়ভাবে শিল প্রভুপাদ বর্ণনা করেছেন অত্যন্ত সরলভাবে। তো শিল প্রভুপাদের সেই জ্ঞানটা মনে হচ্ছে খুব আনন্দের সাথে আমি গ্রহণ করার মতো আমার মনে হলো যে না পারবো। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে, তখন সেটা মনে হয় 2000
2008 সাল এরকম, আচ্ছা। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিটের শেষ দিকে। তখন তখন আমি ওটা ঠিক করলাম যে না, আর আমি আজ থেকে এই চা পান বিড়ি সিগারেট মদ গাঁজা খৈনি মাছ মাংস ডিম যা যা আছে সেগুলো অল্প বিস্তর অনেক কিছুই আমার মধ্যে ছিল, যে এগুলো আমি আর করব না। মানে নিজে থেকেই? নিজে থেকে কেউ এটা বলেনি? না, তখনও পর্যন্ত সেইভাবে আচ্ছা। কোনো গাইড, কিন্তু মানে শুধু গীতা থেকে বহুপাদের গাইড হচ্ছে? হ্যাঁ, বহুপাদের গ্রন্থ পড়ি। হুম। তারপরে আমি ওরকম সিদ্ধান্ত নিলাম। তখন বাড়িতে আমাদের একটু সবাই ইয়ে করলেন যে না না এখন থেকে এসব ঠিক নয়। অনেকে বলছেন এই বয়স থেকে কি হুম। এসব, আর বলছে এখন থেকে এসব করলে কি করে বাঁচবি, শক্তি কোথা থেকে আসবে। ঘরের লোক অনেকটা চিন্তায় পড়ে গেল। বাড়িতে বলছে কি হবে তাহলে, সাধু হয়ে চলে যাবে নাকি, এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করছে বিভিন্ন জন। কিন্তু আমার ওই যে ভিক্ষা বাবা, ওনার নাম হচ্ছে অনিল বরণ সাহু, উনি আমাকে কিন্তু বললেন না সোমনাথ তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, এটাই প্রভুপাদ সব জায়গায় বলছে, শিল প্রভুপাদ। তখন ওনার কাছ থেকে কথাটা শুনতাম, শিল প্রভুপাদ শিল প্রভুপাদ। সেখান থেকে আমি শিল প্রভুপাদের নামটা শুনি। তারপরে তখন আমি আস্তে আস্তে এইভাবে একটু টালমাটালের মধ্য দিয়ে শুরু হয়। কখনো মনে হচ্ছে যে না তাহলে সবাই যখন এরকম বলছে, বাড়িতেও যখন এরকম বলছে তাহলে কি করব। আবার যখনই প্রভুপাদের গ্রন্থ পড়ছি তখন ভাবছি না এটা আর করবো না। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে চলে। তারপর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রিতে ভর্তি হই। এবং তখন ওই সংকীর্তন ভক্তদের সাথে তারপর আবার মানে ওই গাড়ি, আমি গাড়ি দেখলেই চলে যেতাম। হুম। তখন ঝাড়গ্রামেও গাড়ি আসতো, তারপরে আমাদের মেদিনীপুর টাউনে গাড়ি আসতো সংকীর্তনের গাড়ি। তখন তো আমার ইসকন সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া নেই হুম। যে ইসকন অ্যাডমিনিস্ট্রেশনটা কী কী ব্যাপার কী করে। জানতাম যে মনে হয় এই গাড়িতে গাড়িতে বই প্রচার করে। তখন ফুলকুশ মাতেও গাড়ি এসছিল, দেখা হয়েছে। তখন কোনো এক সময় আমাকে একজন ব্রহ্মচারী প্রভু বলেন যে আপনি মায়াপুরে আসুন। হুম। তারপরে আমি ওনার কথা শুনে আমি মায়াপুর চলে আসি একবার একটা সম্মেলনে, তখন কিছু একটা দিয়ে আমি আসি। কোথায় থাকবো কী করবো আমি কিছুই জানি না, প্রভু ডেকেছেন আমি চলে এসেছি। তারপরে উনি আমাকে এই সংকীর্তন বিল্ডিং সেই উনাদের রুমে আমাকে আচ্ছা। রাখলেন। হুম। তো আছি, আমি শুয়ে পড়ছি রাত্রে, এখানে যে ভোরে উঠে মঙ্গল আরতি হয় হুম। এসব আমি কিছুই জানি না। হুম। কারণ আগে তো মন্দিরে আসা হয়নি। না মন্দিরে আসা হয়নি, মন্দিরের ভিতরে ইস্কনে ঢোকা হয়নি না। আগে। হুম। তখন আমি ঘুমিয়ে আছি। আমি যখন 6টা মনে হয় বেজে গেছে, যখন ঘুম থেকে উঠে দিয়েছি প্রভুরা কেউ নাই, কেউ যারা নাই। পাশের রুমে ঘর ফাঁকা। শুয়েছিলেন, ঘর পুরো ফাঁকা। তারপরে আমি কি করব বুঝতে পারছি না। তখন ওই প্রভু কিছুক্ষণ পরে এসে আমাকে বললেন, ও প্রভু উঠেছেন ঘুম থেকে? হ্যাঁ ঠিক আছে। বলছে আমাদের এরকম মন্দিরে মঙ্গল আরতি হয়, হুম। আপনি অনেক ইয়ে করে এসছেন তো ওই জন্য আপনাকে আর ডাকা ডাকা হয়নি, হুম। কালকে যাবেন আপনি মঙ্গল আরতি। তারপরে বললো যান স্নান টান করে আসুন। দিয়ে আমি স্নান টান করে আসলাম, ইয়ে করলাম। তারপরে তখন জামা প্যান্ট পরেই হুম। থাকতাম। তারপরে আমাকে উনি প্রসাদে এই ব্রহ্মচারী কিচেন গদা ভবন, আমি ঠিক ভুলে যাচ্ছি, কোথাও একটা আমাকে প্রসাদে ঢুকিয়ে দিলেন। দিয়ে আমি প্রসাদ পেলাম, থাকলাম। তারপরে টুকটাক আমাকে মন্দিরে নিয়ে গেলেন। তো মন্দিরের ভিতরে ঢুকে রাধা মাধব প্রভুপাদ পঞ্চদত্ত নৃসিংহদেব দর্শন করলাম। এগুলো আমি আগের থেকেই জানতাম যে গৌর নিতাই হুম। রাধা কৃষ্ণ, হ্যাঁ নৃসিংহদেবের কাহিনীও আমরা ছোট সময় পড়েছি। তো সে দর্শন করলাম, প্রভুপাদকে দর্শন করলাম, গরুড় দেব, খুব ভালো লাগলো। তারপরে মানে সেদিনই মনে হলো যে না আমি ইসকনের সাথে মনে হলো যে কতদিনের আমার একটা হুম। সম্পর্ক, বহুদিনের সম্পর্ক এনাদের সাথে, এরকম একটা মনে হলো। তারপরে আমি একদিন এই দুদিন থেকে আমি চলে গেলাম। তারপরে আস্তে আস্তে ওনাদের অনেক ভক্তদের সাথে এবার আস্তে আস্তে পরিচয় হয়ে হুম। গেল। ইনি কে উনি কে উনি কে, এইভাবে বিভিন্ন ভক্তদের সাথে অনেক ভক্তদের সাথে পরিচয় হয়ে গেল। তো সমস্ত ভক্তরাই আমাকে খুব ভালোবেসেছেন। ইসকনে যে প্রভুদের সাথে ব্রহ্মচারীদের সাথে দেখা হয়েছে, আমি কিন্তু কখনোই মনে করিনি যে না ইনার সাথে মনে হয় আজকেই পরিচয় হলো। মানে এমনভাবে মিশে গেছে আমার সাথে, এমনভাবে ভালোবেসেছে। এটা শুধু আমাকে নয়, আমার মনে হয় সবার সাথে এইভাবে মিশেন উনারা। তখন এইভাবে হলো। তারপরে উনারা ঝাড়গ্রামে যখন যেতেন, আমি তখন মেদিনীপুর ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে গেছে মাস্টার ডিগ্রি 2010 সালে। তখন আমি ইসকনের সাথে টুকটুক করে যুক্ত আছি, অল্প স্বল্প করে ভক্তি করছি, আমাকে জপমালা দিয়েছে, জপও করছি হুম। 1-2 মালা করে। তারপরে 2010 সালে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমি যে কলেজে পড়াশোনা করতাম ওই কলেজে হচ্ছে যে আমি পার্ট টাইম লেকচারার হিসাবে যোগদান করি। আচ্ছা। ঝাড়গ্রামে থাকি। তখন ওইখানে আমি একদম পুরো দমে তখন আমাকে প্রচারে নামিয়ে দিয়েছে প্রভুরা। হুম। উনারা খুব ট্যাক্টফুলি
কিরকম আমাকে কিছু গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত দিয়ে চলে গেছে যে আপনি এগুলো প্রচার করবেন। আর ওখানে বাধা দেওয়ার তো কেউ নেই, না। বাবা মা থাকে তো গ্রামের না বাড়িতে, আর তখন মা বাবার অনেকটা উনারাও অনেকটা হয়ে গেছে, বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ। হ্যাঁ না কোনো অসুবিধা কিছু নাই, হুম, ভালো জিনিস। হ্যাঁ, আস্তে আস্তে উনাদেরও একটু ভালো লাগছে। তারপরে আমি আস্তে আস্তে এইভাবে আমি মায়াপুরের যে ছাত্র সমাজ ডিপার্টমেন্ট আছে, এই ছাত্র সমাজ ডিপার্টমেন্টের সাথে আমি এক প্রকার ডিপার্টমেন্টাল যোগাযোগ এরকম হয়ে গেল। হুম, এই আসা যাওয়া করতে করতে বিভিন্নভাবে তখন আমি ওখানে গ্রন্থ প্রচার করছি। আমাকে কিছু গীতা ভাগবতম সেট মনে হয় কয়েকটা আর চৈতন্য চরিতামৃত দিয়েছেন। তো আমি ১ সপ্তাহ পরেই ফোন করেছি যে প্রভু সব প্রচার হয়ে গেছে। তারপরে ওনারা বলছে প্রচার হয়ে গেছে সব, ঠিক আছে তাহলে আরও কিছু গ্রন্থ দিয়ে আসছি। তারপরে গাড়ি দূরে থাকলেও হুম, ওনারা আমাকে গ্রন্থ ঝাড়গ্রামে ট্রেনে আসতেন, পৌঁছে দিয়ে চলে যেতেন। হুম, তো সেই সমস্ত প্রভুরা অনেকেই আছেন এখনও, হ্যাঁ অনেকেই বাইরে বিভিন্ন জায়গায় আছেন। তো সেইভাবে আমি তারপরে গ্রন্থ প্রচার হয়, তখন ছাত্র সমাজ ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয়ে যাই এবং ওনারা আমাকে গাইড করেন কিভাবে স্কুল ছাত্রদের প্রচার করতে হবে। হুম, আর আমি সেই সময় কি করি, ওখানে আমি যে কলেজে লেকচারারশিপ করতাম, তো ঝাড়গ্রাম টাউনে আমি ইংরেজি অনার্সের ছাত্রদের পড়াতাম। প্রায় প্রায় ২৫০ থেকে ৩০০ ছাত্র আমার কাছে পড়তো। আচ্ছা, তো ওদের কাছে আমি মাসের শেষে একটা টাকা নিতাম বেতন হিসাবে। আর প্রতি মাসে ওই ২৫০-৩০০ স্টুডেন্টকে আমি একটা করে রিটার্ন উপহার দিতাম, গিফট আচ্ছা, দিতাম, প্রভুপাদের বই। ও আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, হয়তো ২৫০ স্টুডেন্টকেই কোনো এক মাসে গীতা দিয়ে দিলাম একটা করে। আচ্ছা, হুম, তারপরের মাসে হয়তো এই জীবন জিজ্ঞাসা একটা করে দিলাম, হুম, হুম, আত্মজ্ঞান লাভের পন্থা, হুম, হ্যাঁ তারপরে জীবন জিজ্ঞাসা। কারণ আমাকে ছাত্র সমাজের প্রভুরা আমাকে বলেছিলেন যে এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ, হুম, গীতা, তারপরে আত্মজ্ঞান লাভের পন্থা, তারপরে জীবন জিজ্ঞাসা। হ্যাঁ, তো সেই সমস্ত বইগুলো দিতাম। তো এই করতে 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 ওখানে একটা ইউনিট তৈরি হয়ে গেল। হুম, তখন ঝাড়গ্রামে সেই অর্থে ইসকনের অত ইয়ে ছিল না, প্রচার ছিল না কোনো কিছু। তখন একবার ওখানে ঝাড়গ্রাম গৌড়ীয় মঠে আচ্ছা, আমি একটা খুব বড় প্রোগ্রাম করলাম। আমি একা নয়, আরও আমার কিছু হুম, সহযোগী মিলে, এবং সেখানে তৎকালীন ছাত্র সমাজের যিনি দায়িত্বে ছিলেন প্রচারক, শ্রীপাদ গোবিন্দানন্দন প্রভু, আচ্ছা, তো উনি গেছিলেন। হুম, তখন তখন উনি ছাত্র সমাজের তখন উনি ইয়ে ছাত্র ছিলেন, সমাজে ছিলেন, ইনচার্জ, হ্যাঁ। হুম, তখন উনাকে নিয়ে একটা প্রোগ্রাম করা হলো, অনেক স্টুডেন্ট আসলো, সুন্দর প্রসাদ হলো, নাচ গান খুব সুন্দর সুন্দর হলো। তরুণ গৌর প্রভু ছিলেন সেটার মেন উদ্যোক্তা। আচ্ছা, তরুণ গৌর প্রভু ওনাকে নিয়ে গেছিলেন। তরুণ গৌর প্রভু আমাকে ছাত্র সমাজে খুব সাহায্য করেছেন, একদম নিজে ছোট ভাইয়ের মতো আমাকে গাইড করেছেন। তো এইভাবে তারপর হয়, দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার শুরু হয়। তখন তরুণ প্রভু বাকি সমস্ত ভক্তরা বলেন যে আমাদেরকে ক্লাস খুলতে হবে, হুম, ছাত্র বিভিন্ন জায়গায় ৫ জন ১০ জন করে স্টুডেন্ট নিয়ে সাপ্তাহিক ক্লাস হুম, চালু করতে হবে। তখন তো মোটামুটি ইসকন যে ফিলোজফি সেটা বুঝে গেছি, ইসকনের মোটামুটি হুম, দৃষ্টিভঙ্গিটাও বুঝে গেছি। তখন আমরা ওইভাবে ক্লাস চালু করলাম। তখন ঝাড়গ্রামে একটা আধ্যাত্মিক মেসের মতো চালু করলাম, যে যে সমস্ত ছেলেরা ভক্ত হবে তারা এখানে থেকে পড়াশোনা করবে, নিরামিষ প্রসাদ খাবে। এরকমভাবে চালু হলো। মানে যেটা আমাদের টাউন এলাকায় বেস, হ্যাঁ, বেস বেস টাইপের। টাইপের, হ্যাঁ, 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 তো এইভাবে আমাকে অনেকেই, শ্রীপাদ আনন্দবর্ধন প্রভু, তারপরে তরুণ গৌর প্রভু, শ্রীনিধি চৈতন্য প্রভু, তারপরে যশোদাপুত্র প্রভু, এরকম অনেকেই। আর সংকীর্তনের বিশেষভাবে আমাকে প্রেমভক্তি প্রভু, হুম, ঠিক আছে, তারপরে সুবিক্রম প্রভু, সুমিত প্রভু, হ্যাঁ, আর তরুণ গৌর প্রভুও তখন প্রথম প্রথম ছিলেন সংকীর্তনে। তো প্রচুর আমাকে উনারা সাহায্য করেছেন সব রকম, এবং অত্যন্ত ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসাটাতেই আমি যেন আটকে গেছি ইসকনে, ঠিক আছে। তারপরে এরকম হয়, তখন ওখানে প্রোগ্রাম আদি চালু হয় সব কিছু। এবার ঝাড়গ্রামে আমার প্রথম প্রোগ্রাম, মানে প্রচার প্রোগ্রামে আমি চালু হয়ে ঝাঁপিয়ে পড়ি। তারপরে হঠাৎ করে এরকম মনে হয় যে ইস, ঝাড়গ্রামে যদি প্রভুপাদ আসতেন, মানে এরকম আমি মনে মনে করতাম যে শিল হুম, প্রভুপাদ যদি ঝাড়গ্রামে ওনার চরণধুলি থাকতো কত ভালো হতো, ঝাড়গ্রামে প্রচারটা আরও বেশি কৃপাযুক্ত হতো। তারপরে হঠাৎ একদিন আমি ওই শিল প্রভুপাদ যে লীলামৃত বই আছে না, হ্যাঁ, হ্যাঁ, সেই শিল প্রভুপাদ লীলামৃত বইটাও আমাকে উপহার হিসাবে দিয়েছিলেন ছাত্র সমাজ থেকে আচ্ছা, তরুণ গৌর প্রভু। তখন ওইটা পড়ি আমি। তো সেইটা পড়ে আমি একদিন অবাক হয়ে যাই যে একটা জায়গায় লেখা আছে যে শিল প্রভুপাদ যেদিন সে ওনার স্ত্রীর সাথে চায়ের বিষয়ে যে হুম, মনোমালিন্য হয়, তো উনি গৃহত্যাগ করে প্রথম উনি একটা বন্ধুর কাছে ১০ টাকা ধার করে হাওড়া থেকে ঝাড়গ্রামে এসেছিলেন,
এবং আচ্ছা। ঝাড়গ্রাম গৌড়ীয় মঠে উনার গুরু ভাই ছিলেন তখন, এবং ও, সেইখানে শিল প্রভুপাদ কয়েকদিন ছিলেন এবং ও, প্রতিদিন বিকালে ওখানে গীতার ক্লাস দিতেন। আচ্ছা। তো আমার সেইটা পড়ে মানে একদম, যে গরিব মঠে একটা অনুষ্ঠান করা যে হয়েছিল গৌড়ীয় সেই মঠে গরিব আমরা মঠে। ইসকনের প্রথম প্রোগ্রাম ঝাড়গ্রামে শুরু হয়, আচ্ছা, সেই গরিব সেই মঠে গৌড়ীয় মঠে শিল প্রভুপাদ ছিলেন। প্রভুপাদ ছিলেন। আচ্ছা। তো আমরা সেটা পড়ে অবাক হয়ে যাই। হুম, তখন আমিও সেইটার কপি ভক্তদেরকে দেখাই, সবাই খুব উৎসাহিত, হ্যাঁ ঝাড়গ্রাম তাহলে খুব পুণ্যভূমি, হুম, জায়গা, প্রভুপাদের প্রথম এখানেই মনে পড়েছিল, হুম। তার মানে এটা খুব উনার ভালো জায়গা। মানে ঘর থেকে বেরিয়ে ১ম উনি ওখানে প্রথম গেছিলেন। ঘর থেকে বেরিয়ে প্রথম উনি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে গৌড়ীয় গেছেন। মঠে গেছিলেন, হুম, একদম প্রভুপাল লীলামৃত বইয়ে লেখা আছে। খুবই ইম্পোর্টেন্ট জায়গা। তখন হলো, তারপরে আমি 2011 সালে আমি স্কুল সার্ভিস কমিশন এসএসসি পরীক্ষা দিয়ে হাই স্কুলের শিক্ষকতা পদে আমি অযোধ্যা পাহাড়ে আমার পোস্টিং হয় পুরুলিয়া জেলার। আচ্ছা। তো তার আগে যে আমি কলেজে করতাম ওটা আমার গেস্ট লেকচারারশিপ ছিল। টাইম। হ্যাঁ, তখন আমি চলে যাই পুরুলিয়াতে। পুরুলিয়াটা হচ্ছে আদিবাসী অধ্যুষিত হুম, এলাকা এবং সেখানে 100% আদিবাসী বলা চলে, আর একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো আইসোলেটেড জায়গা। হুম, তো ওখানে আমি যাই, তারপরে অনেকটা দূর ঝাড়গ্রাম থেকে সেটা। তো আমি সেইভাবে আর ঝাড়গ্রাম কন্টিনিউ যাতায়াত করা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে গেল। তখনকে এদিকে কিন্তু ঝাড়গ্রামে অনেক প্রচারক ভক্ত তৈরি হয়ে গেছে, প্রভুরাও খুব ঝাঁপিয়ে পড়েছে হুম, ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে খুব সুন্দর প্রচার হলো, অনেক ভক্ত তৈরি হয়েছে, অনেক প্রচারক ভক্ত তৈরি হয়েছে সুন্দর, এখনও চলছে সুন্দর প্রচার। তারপরে আমি আস্তে আস্তে আর আসতে পারলাম না ঝাড়গ্রাম বেশি, প্রভুরাই সব কন্ট্রোল করলেন। বিভিন্ন জায়গায় ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, যেরকম ফুলকুসমা, সিলদা, হ্যাঁ, তারপরে এদিকে ঝাড়গ্রাম টাউন, দইজুড়ি, কাপগাড়ি, হ্যাঁ, বিনপুর, আঁধারিয়া, এরকম সমস্ত জায়গায় এই ছাত্র সমাজের প্রচারের একটা বন্যার মতো হয়ে গেল। তারপরে আমরা একটা নদিয়া গৌরব উৎসব করেছিলাম। হুম। 120টা স্কুলকে নিয়ে ঝাড়গ্রাম জেলা এবং মেদিনীপুর টাউনের চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষার উপর পরীক্ষা হলো এবং সেখানে প্রায় 10,000 স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল। ও, অনেক। হ্যাঁ, এবং সেখানে যে মেন অনুষ্ঠানটা হলো, সেখানে আমাদের গেলেন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, হুম, ঝাড়গ্রামে গেলেন, ওনার চরণ ধুলি পড়ল এবং সেইটাতে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী ঝাড়গ্রামে, ডক্টর সুকুমার হাঁসদা। হুম। তো খুব সুন্দর হলো। তারপরে আস্তে আস্তে মহারাজের সাথে একটা মহারাজকে দর্শন করলাম। হ্যাঁ, তারপরে আমাকে গুরু মহারাজের দর্শন হলো আচ্ছা। মাঝখানে, ওইরকমভাবে আমাকে ভক্তরা নিয়ে আসলেন আর একদম পুরো গুরু মহারাজের রুমে আমাকে নিয়ে গেলেন। দিয়ে সেইখানে গুরু মহারাজের প্রথম দর্শন হওয়া মাত্রই আমি, ভক্তরা বলছে না না কাছে আসবে না, ছুবে না, হুম, কিন্তু আমার মস্তকটা আমি গুরু মহারাজের চরণে, আমি ওই সবাই না না বলতে বলতে আমি স্পর্শ করিয়ে দিলাম। আচ্ছা। তারপরে গুরু মহারাজকে দেখে খুব আকৃষ্ট হয়ে গেলাম। গুরু মহারাজের উচ্ছিষ্ট প্রসাদ দিল আমাকে, প্রসাদ পেলাম। হুম, তারপরে গুরু মহারাজের সাথে মনে হলো যেন আমার একদম ঘনিষ্ঠ সম্পর্ক। হুম। তারপরে এর মাঝখানে আমাকে কৃপা করে গুরু মহারাজ দীক্ষা প্রদান করলেন এবং আমার নাম দিলেন সর্বানন্দ মাধব দাস। তো আমি জানি না যে গুরু মহারাজের ওই নামটা দেওয়ার পরের থেকেই আমার যেন মনে হয় যে যতই দুঃখ কষ্ট আসুক কিন্তু যেন আমি আনন্দে থাক সবসময়, আরে এরকম বাহ! মনে হয় যে আমি আনন্দেই আছি। খুব ভালো। হ্যাঁ, তখন এরকম হলো। তারপরে ওখানে বড় অনুষ্ঠান হলো, তারপর মহারাজের সাথে পরিচয় হলো অল্প স্বল্প। তারপরে আমি ওখানে চলে যাই। আমি যে স্কুলে জয়েন করি, একবার আমি শুনলাম যে এইখানে মায়াপুরে একটা আদিবাসী সম্মেলন হচ্ছে, হুম। ট্রাইবাল সম্মেলন। ট্রাইবাল। হ্যাঁ, তখন শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ ট্রাইবাল পিচিং চালু করেছেন। তখন আমি আমার স্কুলের ছাত্র ছাত্রী প্রায় 35 জনের মতো, আমি ওদেরকে ট্রেনে করে মায়াপুর নিয়ে আসি। আচ্ছা। দিয়ে মায়াপুর নিয়ে আসার পর ওরা এখানে একটা ওদের আদিবাসী গান করে, নাচ করে হুম, স্টেজে, হুম। ছেলে মেয়েগুলো মানে গান নিজের ভাষায় লিখে হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করে ওরা একটা গান করেছিল। আচ্ছা। তো মহারাজ দেখে যে এরা কোথা থেকে এসছে, হুম, এরা অযোধ্যা পাহাড় থেকে এসছে, কে নিয়ে এসছে? হুম। দিয়ে আমি বললাম, আমার সাথে মহারাজ দেখালো, মহারাজ আমি নিয়ে এসেছি। বলছে বাহ, এ ভালো। দিয়ে ওই ছেলেগুলোকে মহারাজ আশীর্বাদ করলেন এবং সেই সম্মেলনে গুরু মহারাজ ছিলেন। আর হ্যাঁ। ওই সমস্ত আদিবাসী ছেলে মেয়েদেরকে গুরু মহারাজ সেই জগন্নাথের হুম, দাঁতন কাঠি দিয়ে হুম, আশীর্বাদ হুম। করলেন। তারপরে মহারাজ শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বললেন যে আমি, ওনার ছেলেগুলোকেই বললো তোমাদের বাড়ি যাব আমি, আচ্ছা। তোমাদের গ্রামে যাব। তখন বললো হ্যাঁ মহারাজ আসবেন। তারপরে আমি ওরকম স্কুলে পড়াচ্ছি, হঠাৎ একদিন দেখি মহারাজের গাড়ি ওখানে দাঁড়িয়ে ও, আছে। মহারাজ চলে গেছে। হ্যাঁ, মহারাজ অযোধ্যা পাহাড়ে চলে গেছে। দিয়ে আমি তো অবাক হয়ে গেছি। তারপরে মহারাজ বললেন আমি এখানে দেখি, দিয়ে গ্রামটামগুলো ঘুরলেন। আরও পুরুলিয়ারও কয়েকজন ভক্ত ছিলেন। দিয়ে বললেন না এইখানে আমি এদের জন্য কিছু করতে চাই, এরা অত্যন্ত গরিব দুস্থ, তো কিভাবে শুরু করব? না মহারাজ বললেন এদের শিক্ষার ব্যবস্থা করো আগে, হুম, কিভাবে কি পাঠশালা স্কুল আদি চালু হয়
এরকমভাবে ওখানে চালু হলো। তারপরে আস্তে আস্তে যেহেতু আমি অনেকটা দূরে চলে গেছি ঝাড়গ্রাম থেকে, সেভাবে প্রচার আসতে পারছি না, তখন ওইখানে প্রচারে আমি ইনভলভ হয়ে গেলাম আস্তে আস্তে। হুম, ঠিক আছে? তারপরে এইভাবে হলো, দিয়ে আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করলাম। তারপরে আমি মাঝখানে মায়াপুরে যে ট্রেনিংটা হয়, হুম, আমাদের এনডিপি ট্রেনিং, আচ্ছা। সেটা আমি 3 মাস ট্রেনিং করেছিলাম। তারপরে আমি ফিরে গিয়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছি। তো এখন এই ট্রাইবাল পিচিংয়ের সাথে তারপরে যুক্ত হয়ে গেল। মহারাজে বললেন যে ট্রাইবাল পিচিং এইভাবে করছে, কারণ উনারাও আমাদের একদম আপনজন, কিন্তু উনারা চৈতন্য মহাপ্রভুকে জানতে পারছেন না কোনো কারণবশত। তখন আমরা আস্তে আস্তে, আমি এখন বর্তমানে ট্রাইবাল পিচিংয়ে সেবা করছি শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের, আর বিভিন্ন জায়গাতে, এই 3টা ডিস্ট্রিক্টেই, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। তো এইভাবে আমি কখন যে আমার অজান্তেই মানে ইসকন ভক্তদেরকে একদম আপন করে নিয়েছি, আর আমি আপন করে নেওয়ার থেকে উনারা আমাকে আপন করে নিয়েছেন। হুম, আর এখনো পর্যন্ত গুরু মহারাজ এবং শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের কৃপায় আমি ইসকনে সেবা করে যেতে পারছি। ওনারা কৃপা করে আমাকে সেবা করতে দিচ্ছেন। তো আমি ওনাদের কাছে প্রার্থনা করব, গুরু মহারাজ এবং শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, আরও সমস্ত বৈষ্ণব ভক্তদের চরণে, ধামবাসীদের চরণে, যে আমাকে যেন এইভাবে সেবার সুযোগ দেওয়া হয়। আমি এইভাবে অল্প যেটুকু সেবার আমার যোগ্যতা আছে, সেইভাবে সেবা করে আমি জীবনটা কাটাতে চাই। আর আমি যেন গুরু মহারাজ, তারপরে আমাদের শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ইনাদেরকে স্মরণ করে আমি যেন দেহত্যাগ করতে পারি, আর শেষ দিন পর্যন্ত যেন প্রচারে যুক্ত থাকতে পারি। এটাই আমার বাসনা, আর সে আমার যোগ্যতা অনুযায়ী সেবা করে যাচ্ছি। হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাচ্ছি যে ভাগবতম 2 রকমের, ব্যক্তি ভাগবত আর গ্রন্থ ভাগবত। তা প্রথমে প্রভুর গ্রন্থ ভাগবত, মানে গীতা তার ঘরে যায়, আগে থেকে ছিল গীতা, তারপরে উনি যখন গীতা নিজের থেকে কিনে নিয়ে পড়াশোনা করেন, তখন উনি বুঝতে পারেন যে গ্রন্থের কতটা গুরুত্ব, এবং পরবর্তীতে তিনি অনেক গ্রন্থ প্রচারও করেন। এই গ্রন্থ ভাগবতে কৃপা এবং পরবর্তীতে মায়াপুরে আসা, ভক্তদের সাথে থাকা, তারপরে বিভিন্ন সময় তার এলাকাতে ভক্তদেরকে নিয়ে প্রোগ্রাম করা, ব্যক্তি ভাগবত মানে সাধুসঙ্গ। সাধুসঙ্গ এবং ভাগবতের কৃপাতে তিনি এখন একজন সাধারণ ভক্ত নয়, তিনি এখন আমাদের সেনাপতি ভক্ত। মানে তিনি কি করছেন, ভক্ত তৈরি করছেন। এবং আমি ব্যক্তিগতভাবে ঝাড়গ্রামে গিয়েছি। ঝাড়গ্রামে কম করে হলে 20 থেকে 25টা গ্রুপ আছে ওনার ছাত্রদের, এবং পরবর্তী ছাত্রদের বাবা মা এবং শিক্ষক এবং তাদের ফ্যামিলি সবাইকে নিয়ে গ্রুপ তৈরি করা হয়। এবং এই আমাদের প্রভুর ওখানে অনেক ভালো সুনাম আছে, যেখানে উনি যদি কোনো ডিসিশন নেন, কোনো বড় প্রোগ্রাম করবেন, সবাই ঝাঁপিয়ে পড়েন। তো উনি যেরকম, যেমন ইসকনের ভক্তরা উনাকে নিজেকে উনাকে আপন করে নিয়েছে, তিনিও কি করেছেন, ইসকনের হয়ে লোকাল এলাকাতে ইসকনের প্রতিনিধি হিসাবে সবাইকে আপন করে নিয়ে ছিল প্রভুপাদের দর্শন সবার মাধ্যমে প্রবেশ করিয়েছেন, এবং সবাই তারা ভক্ত হয়ে এখন তারা প্রচার করছে। তো আমরা অনেক ভাগ্যবান যে প্রভুকে আমরা পেয়েছি। একদিনের জন্য পেয়েছি, আমি জাস্ট খবর পেয়েছি, তাই সঙ্গে সঙ্গে ডেকে আমি এই রেকর্ডিংটা করতে হলো, যে উনি কী করে ভক্ত হলেন, উনি যে এত ভক্ত তৈরি করছেন, অবশ্যই তার ভক্তি জীবনে আসার এই কারণটা বা কীভাবে এসছেন সেটা আমাদের জানা দরকার। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এইভাবে আমাদের ছিল প্রভুপাদের যে মিশন এগিয়ে যাচ্ছে, উনার মাধ্যমে আরও উত্তর বৃদ্ধি হোক। এবং আমরা এখানেই শেষ করছি আমাদের কৃষ্ণ ভক্তির, কি করে আমরা কৃষ্ণ ভক্ত হলাম, এই সেশনটি। প্রতিদিন রাত, হয়তো সপ্তাহে একদিন রাতে 8:30টার সময় হবে। তো আপনাদেরকে পরবর্তী সেশন দেখার অভিনন্দন রইল। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম।